কারো স্বার্থে এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে সেটি সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, কারো স্বার্থ রক্ষায় এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত হলে তা নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করবে। কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটা লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে আনন্দ সমাবেশে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে সরকার ছিল জনগণ বিচ্ছিন্ন সরকার, যাদের ভোটের কোনো দরকার হতো না, বলেন, এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই। ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানান তিনি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন, কারণ ডিসেম্বরে শীতকাল থাকে, মানুষ অবলীলায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং এই সময় সমস্ত পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়, এই সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন জনসমর্থিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনো দিকে হেরে পড়ে না, সেইটা প্রমাণ হবে। সরকারের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রমাণে সম্মিলিত মতের প্রাধান্য দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আপনাদেরকে বলবে অমুক দলের সমর্থক ছিলেন আপনারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পোস্তায় চামড়া বেচাকেনা নিয়ে কর্মচাঞ্চল্য ছিল কম। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দাম দিচ্ছেন না আড়তদাররা। এদিকে ব্যবসায়ীরা বলেছেন, খরচ বিবেচনায় এই দামে কাঁচা চামড়া কেনা সম্ভব নয়। তাই এবার পোস্তায় চামড়া সংগ্রহের লক্ষ্য কমিয়ে ধরা হয়েছে ৭৫,০০০। রাজধানীর লালবাগের পোস্তায় শাহবাগ থেকে চামড়া নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। প্রত্যাশিত দাম না পেয়ে আড়তদারদের সাথে বাগবিতণ্ডায় জড়ান তারা। আমরা তো কিনছি মনে করেন ৬০০ করে, গাড়ি ভাড়া আছে, ২টা মানুষ খাচ্ছি। তাদের অভিযোগ, ৬০০ টাকায় কেনা চামড়া ৬০০ থেকে ৭০০-র বেশি বলছেন না আড়তদাররা। তাই বিক্রি না করে হতাশ হয়ে ফিরে যান তারা। পোস্তায় ছোট ও মাঝারি চামড়া বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়, বড় চামড়া বিক্রি হয় ৮৫০ টাকা পর্যন্ত। অনেকে দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলার কথাও বলেন। কিনাই ৮০০, তার থেকে যদি ৮০০ বেশি ৩০০ টাকা লোকসান হয়ে যাব, এই আর কি। আর ৩০০ টাকা ৮০০ টাকা তো বেচুমি না, মাটির তলে দেওয়া দিব, তারপরেও ৮০০ টাকা বেচুমি। আমরা সকল দিন ৯০০ কিনছি, ১০০০ কিনছি, আবার ৮০০ কিনতেছি। একটু ভদ্রলোক বলছে ৮০০ বেচবো না, মাটিতে ভালাই দিব। পোস্তার আড়তে এবছর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল ৮৫,০০০। সংগ্রহ কম হওয়ায় সেই লক্ষ্যমাত্রা ৭৫,০০০-এ নামিয়ে আনা হয়েছে। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, এবার কোরবানি কম হওয়ায় এই অবস্থার তৈরি হয়েছে। 20% গরু কম স্লোটিং হয়েছে, চামড়াও কম আমদানি 20% হবে। এই পর্যন্তই, লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগ সুবিধা নাই। তা আমাদের মার্কেটে ৭৫,০০০ পর্যন্ত হয়েছে। আজকেও কিছু পারচেজ সেল হবে। ছাগলের চামড়া কেনায় ব্যবসায়ীদের কোনো আগ্রহ নেই। এদিকে দ্বিতীয় দিনে চামড়া কম আসায় পোস্তায় কমেছে কর্মচাঞ্চল্য। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৮ থেকে ১০ ঘন্টায় নাকি শতভাগ বর্জ্য পরিষ্কার হয়েছে ঢাকার ২ সিটিতে। কিন্তু কর্পোরেশনের দাবি যে ঠিক নয়, সরেজমিনে তার প্রমাণ পাওয়া গেল। অলি গলি সড়ক সব জায়গাতেই ছিল ময়লা আবর্জনা। দুর্গন্ধের ভোগান্তিও পুরোপুরি কাটেনি। তবে দিনরাত তৎপর দেখা গেছে ২০,০০০ পরিচ্ছন্নতা কর্মীকে। সকাল ৮:৩০, মানিক মিয়া অ্যাভিনিউতে তখনও পড়ে আছে প্রথম দিনের কোরবানির বর্জ্য, যদিও রাতেই দেয়া হয়েছে শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা।
যোগাযোগ করা হয় অঞ্চল 5-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রাকিব হাসানের সাথে। দ্রুতই বর্জ্য অপসারণের কথা বলেন তিনি। এরপর ঘণ্টাখানেক অপেক্ষার পরও দেখা মেলেনি কোনো পরিচ্ছন্নতা কর্মীর, অথচ কয়েকশো গজ পাশেই এই ওয়ার্ডের STS। না রাত্রে নেই, এক গাড়ি আসছিল ভরা দেখা পরে চলে গেছে। একই অবস্থা 29 নম্বর ওয়ার্ডের। গতকাল সন্ধ্যা থেকেই আবাসিক এলাকার মধ্যে পড়ে আছে পশুর বর্জ্য। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এখানে একটি ট্রাকে বর্জ্য তোলার দৃশ্য দেখা গেলেও সেটি নষ্ট। তার তো লাগানো না, মানে কি যেটা কারেন্ট পাইব ওটি খোলা আছে। তাহলে ময়লা নিয়ে যাবেন কি? ময়লা আমি নিয়ে যাব যেভাবে হোক। কালকে তো সিটি কর্পোরেশন বললো সব বর্জ্য নিয়ে গেছে। না লাই নাই, কই আপনারা দেখতেছেন তো আছে। শতভাগ বর্জ্য অপসারণের দাবি করার পরও তেজগাঁও, আগারগাঁও ও মিরপুরের অনেক এলাকাতে সকাল 11টা পর্যন্ত পড়েছিল প্রথম দিনের বর্জ্য। পরে গণমাধ্যমের খবরে তৎপর হয় সিটি কর্পোরেশন। আলটিমেটাম হিসাবে এই বর্জ্য পরিষ্কার হয় না, এটাতে আমরা খুশি না। মানে এটা তো আমাদের জনগণের দুর্ভোগ, বিশেষ করে যে আমি নাক চাপা দিয়ে এখানে আসলাম। কিছু কিছু বজ্র চর্বি এগুলো রয়ে গেছে, গন্ধে হাঁটা যাচ্ছে না রাস্তায়। সারা রাস্তা ময়লা গোবর, এটা তো গন্ধ হয়ে তখন হেগো গাছে যদি না লাগে তখন আমরা কমু কি? পাবলিকের কোনো দাম আছে এই দেশে? এদিকে দক্ষিণ সিটিতে কিছু কিছু জায়গায় পড়েছিল বর্জ্য। তবে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হলে অপসারণ হয় কোরবানির পশুর বর্জ্য। এখানে একটু ময়লা আমি দেখতে পাচ্ছি। আমি সকাল থেকে খুব ভোরে আমি বের হয়ে আমি সমস্ত জায়গায় ঘুরেছি। এরকম এখানে একটু ময়লা জমে আছে, তো আমি সাথে সাথে আমার যে কনজারভেশন ইন্সপেক্টর তাকে বললাম, সে সংশ্লিষ্ট সবাইকে ফোন দিয়েছে, এখনই এসে চলে যাবে, উইদিন 10 মিনিটস এটা ক্লিয়ার হয়ে যাবে। রোববার দুপুর পর্যন্ত ঢাকা উত্তর 2500 ট্রিপের মাধ্যমে 13,174 টন বর্জ্য আমিনবাজার ময়লার ভাগাড়ে ফেলেছে। আর মাতুয়াই ল্যান্ডফিল্ডে গিয়েছে দক্ষিণের 14,000 টন বর্জ্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ বিনোদনের খবর জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, আছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, রবীন্দ্র সরোবরে আপনি দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ঘুরতে এসে তারা কি বলছে? শুধু কি এই ঘুরে বেড়ানোতেই ঈদের আনন্দ? ধন্যবাদ আপনাকে। আসলে ঈদের আজকে দ্বিতীয় দিন। ঈদ মানেই কিন্তু ঘোরাঘুরি, বিনোদন কেন্দ্রগুলোতে তরুণ তরুণীর সমাগম। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এখান থেকে চিত্র যদি আপনাকে বলি, সকাল দিকে এখানে জনসমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে তরুণ তরুণী প্রিয়জনরা তাদের পরিবার নিয়ে ঘুরতে এসেছে। এখানে যারা ঘুরতে এসেছে তারা বলছেন যে প্রকৃতির মাঝে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা ঘুরে বেরিয়ে কাটাচ্ছেন পরিবারের সাথে। এছাড়া তারা বলছেন যে অভিভাবকের সাথে ঘোরার আনন্দের পাশাপাশি তারা যে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছেন, সেই ঘোরার যে ব্যাপারটা এখানে তারা আসলে প্রকৃতির মাঝে আনন্দ কাটাচ্ছেন বলছেন। এছাড়া এখানকার যারা আছেন যে তরুণ তরুণীরা, তারা বলছেন যে অন্য জায়গায় যে ঘোরার ব্যাপারগুলো কৃত্রিম থাকে, এখানে কিন্তু সে কৃত্রিম বিষয়টি নেই। সেখানে প্রকৃতির মাঝে প্রাকৃতিক লেকের পাশে তারা আনন্দ ঘন সময় কাটাচ্ছেন। এছাড়া এখানে যারা বিক্রেতা রয়েছেন ফুড কোর্টের, রেস্টুরেন্টে, তারা বলছেন প্রতিবারের চেয়ে এবার জনসমাগমটা কিছুটা বেশি। কেননা এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান যেটি ছিল ঘোরার একটি জায়গা, সেটা বন্ধ থাকার কারণে তারা বলছেন এখানে লোক সমাগম অনেকটা বেড়েছে। এছাড়া যারা এখানকার ঘুরতে আসেন তারা বলছেন যে ঈদের আনন্দ ঘোরাঘুরির মাঝেই ঈদের দ্বিতীয় দিন, প্রথম দিন তারা ঘুরতে বের হতে পারেনি ঘরের নানা কাজের কারণে, কিন্তু বর্তমানে তারা ঘুরতে আসছেন আজকে ঈদের দ্বিতীয় দিন। এখানে আসলে ঈদের মূল আনন্দ। রবীন্দ্র সরোবর থেকে যদি বলি, এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব 300 ফিট এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, 300 ফিট এলাকায় আপনি দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? ঘুরতে এসে কি বলছেন তারা? 300 ফিট এলাকায় আসলে বিকেল থেকেই কিন্তু দর্শনার্থীদের বা ঘোরাঘুরিতে যারা একটু ঘোরাঘুরি প্রেমী তাদের ভিড়ে মুখরিত ছিল 300 ফিট এলাকা। কিন্তু কিছুক্ষণ আগে হালকা বৃষ্টির কারণে সেই দর্শকে ভাটা পড়েছে, বা দর্শনার্থী যারা এখানে ঘুরতে এসেছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। পাশাপাশি আমরা দেখছি যে হালকা যানজটেরও সৃষ্টি হয়েছে এই 300 ফিট এলাকাকে ঘিরে। এই 300 ফিটের পাশে, মানে এই 300 ফিটের 3 নম্বর ব্রিজের পাশে যেখানে নীলা মার্কেট আছে, সেই নীলা মার্কেটকে কেন্দ্র করে যেহেতু এই দর্শনার্থী বা দর্শকদের ভিড় আসা যাওয়া, তো
সেই মার্কেটের আসা যাওয়ার যে রাস্তা সেখান থেকে এই যানজটের সৃষ্টি, এবং যারা এখানে ঘুরতে এসেছেন তারা এই হালকা বৃষ্টির কারণে যে যার মতো ছত্রভঙ্গে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি এখানে যখন বিকেল থেকেই দর্শনার্থীদের ঘোরাঘুরির মানে সমাগম বেড়েছিল, সেই সব দর্শনার্থীরা বা ঘুরতে আসা মানুষেরা জানাচ্ছিলেন যে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, কেন ঢাকার মধ্যে বিনোদন কেন্দ্র খুব কম। সেই কম বিনোদন কেন্দ্র আসলে মানুষে উপচে পড়ে, সেখান থেকে ছুটি বের করেছেন এই ঈদ উপলক্ষে। সেই ঈদের ছুটিটা পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দময় ভাবে কাটাতে, একটু মুক্ত আকাশ মুক্ত বাতাসে খোলা বাতাসের নিচে কাটাতে তারা 300 ফিটের জায়গাটিকে বেছে নিয়েছেন। কেননা 300 ফিট অধিকতর ঢাকার যে কোনো জায়গার চেয়ে পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশ থাকে। এখানে যেমন মুক্ত বাতাস এবং খোলা আকাশ পাওয়া যায়, পাশাপাশি কিন্তু এই পরিচ্ছন্ন পরিবেশ তাদেরকে আকৃষ্ট করে, ভালো লাগে। তাই তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সপরিবার এসেছেন, বন্ধুবান্ধব নিয়ে এসেছেন এখানে ঘুরতে। আনোয়ার সাদাত, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিনেপ্লেক্সে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। এবার ঈদে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবং কোন সিনেমার দর্শক বেশি? এবার এতে 6টি সিনেমা মুক্তি পেয়েছে এবং শুরু থেকে বেশ আলোচনায় ছিল শাকিব খানের তাণ্ডব, এবং ঠিক মুক্তি পাওয়ার পরপরই দর্শকরা বেশ ভালোভাবে সিনেমাটিকে গ্রহণ করেছে। আজকে আমরা যেটি দেখলাম যে সিনেমাটি নিয়ে সব দর্শকই বেশ উচ্ছ্বাস উন্মাদনা প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে সিনেমাটির সব দিক দিয়েই নির্মাণ ভালো হয়েছে এবং প্রতিটি চরিত্রই বেশ ভালো অভিনয় করেছে। সিনেমার একাধিক জায়গায় বেশ ক্লাইম্যাক্স ছিল। সব কিছু মিলিয়ে তারা বলছেন যে তারা যে টাকা খরচ করে টিকিট কিনেছিলেন তাদের সেই পয়সা উসুল হয়ে গেছে। এছাড়া আরও যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে সেটি নিয়েও কিন্তু দর্শকের বেশ ভালো আগ্রহ আছে। এখানে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন থেকেই সিনেমার কলাকুশলীরাও সিনেপ্লেক্সগুলোতে আসছেন, তারা দর্শকের সাথে মতবিনিময় করছেন, দর্শকের সাথে বসে সিনেমা দেখছেন এবং তারা আসলে দর্শকের পালস বোঝার চেষ্টা করছেন। এবং উৎসব সিনেমার কলাকুশলীরাও যেটি বলছেন যে আসলে ঈদের সময় বা উৎসবের সময় যে কোনো একটি সিনেমা নয়, একাধিক সিনেমা যদি ব্যবসা সফল হয় বা দর্শকের মনে জায়গা করে নেয় তাহলেই বলা যাবে যে সেটি সব দিক দিয়ে ইতিবাচক হবে। এবং তারা প্রত্যাশা করছেন এই ঈদে যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে 6টি সিনেমাই দর্শক দেখবেন, তারা সাদরে গ্রহণ করবেন। একটি বিষয় যে গত বেশ কয়েকটি ঈদেই আমরা দেখেছি ভালো ব্যবসা সফল ছবি মুক্তি পেতে, এবং এই দৌড়ে এগিয়ে আছেন চিত্রনায়ক শাকিব খানের সিনেমা। এবারও আমরা সেটি দেখছি এবং দর্শকরা যেটি বলছেন তার যে সিনেমা ছিল আগের বরবাদ, তুফান, সেগুলোকে আসলে ছাড়িয়ে গেছে সম্প্রতি মুক্তি পাওয়া তাণ্ডব। আরেকটি বিষয় এই যে 6টি সিনেমার গল্প কিন্তু ভিন্ন এবং এর দর্শক শ্রেণীও ভিন্ন। তো দর্শকরা যেটি বলছেন যে তাণ্ডব হচ্ছে সকল শ্রেণীর দর্শকের জন্য। এছাড়া আর অন্য যে সিনেমা আছে দর্শকরা তাদের মেজাজ বুঝে আসলে সেই সিনেমাগুলো তারা নির্বাচন করতে পারেন, দেখতে পারেন। সব কিছু মিলে সিনেমার কলাকুশলীরা দর্শকদের হলমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। রাজধানী বিনোদন কেন্দ্রগুলো ঘুরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বাড়ছে করোনা সংক্রমণ, তাই ঈদ যাত্রায় ট্রেনে ফেরা যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে করোনা সতর্কতায় বেনাপোল সহ সব স্থলবন্দরে শুরু হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর থেকে ট্রেনে ঢাকা ছেড়েছে অনেকেই। তারপরও সোমবার থেকে শুরু হচ্ছে ফিরতি যাত্রা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে সতর্ক করা হয়েছে ট্রেন যাত্রীদের। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তথ্যটি এখনও যাত্রী ও রেলকর্মীদের কাছে পৌঁছায়নি। আপনার কোভিড ভাইরাস যখন হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত এগুলো চলমানে আছে। এগুলো আমরা সবসময় আমরা খেয়াল করি এবং জনগণকে এই বিষয়গুলোকে সচেতন থাকার জন্য আমরা সবসময় বলি। একদিন পরে আমরা যাইতেছি, এত পরিমাণ জ্যাম, আর আনন্দ তো বড় বিষয় না, নিজের জীবনটা হলো অনেক বড় বিষয়, আর এত রিস্ক নিয়ে যাওয়া অনেক দুর্ঘটনা হয়। একটু ঘুরতে আসলাম, রমনা পার্ক ঘুরলাম, এখন আবার চলে যাব। কোনো চিঠিও পাননি বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। এই নির্দেশনা আমি টিভি স্ক্রলিং এ দেখতে পাচ্ছি যে রেলপথ মন্ত্রণালয় থেকে যে মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে, এই সংক্রান্ত চিঠিপত্র আমরা এখনো পাইনি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা।
যেটা আমরা আগেও জানতাম কোভিডের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন বাইরে বের হলে মাস্কটা পরিধান করা এবং সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো মতো হাতটা ধৌত করা, এই জিনিসগুলো আসলে আবার চালু করতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়েছে প্রতিবেশী দেশ ভারতেও, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে। জ্বর আছে কিনা তার জন্য আমার এখানে চেক করলো। বিশেষজ্ঞরা বলছেন উদ্বেগের কিছু না থাকলেও সতর্ক হতে হবে সবাইকে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 13 জেলায় তাপপ্রবাহ বইছে, আরও 2 দিন তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু স্থানে বৃষ্টিও হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে আজ। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি এবং তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু দেশের উপর এখন কম সক্রিয়, এর ফলে এখন বৃষ্টির প্রবণতা কমে এসেছে। গত মে মাসের শেষ এবং চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছিল। মে মাসের শেষে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে 24 মে নির্দিষ্ট সময়ের অন্তত 1 সপ্তাহ আগে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। এই দুয়ের প্রভাবে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টি বাড়লেও গরম কমছে না। এর কারণ প্রসঙ্গে বাতাসের প্রচুর আর্দ্রতার কথা বলছেন আবহাওয়াবিদেরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরে তার সাথে বৈঠকের অনুরোধ করে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসনে বৈঠক চেয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চান তিনি। সেই সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন টিউলিপ। টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগ অস্বীকার করলেও দেশ বিদেশে সমালোচনার জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।